সো ওয়েলকাম ব্যাক। আজকে এর আগে পর্যন্ত তোমাদের সলিউশন চ্যাপ্টারটা হয়েছিল। তো আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার পড়াচ্ছি আমি, বাট বইয়ে মেবি থার্ড চ্যাপ্টার রয়েছে আর কি। তো ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে বলার আগে একটুখানি উদাহরণ দিয়ে বলি। উদাহরণটা হচ্ছে এরকম যে তোমরা তোমাদের চারিদিকে পারিপার্শ্বিক যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো দেখো, যেমন হচ্ছে মোবাইল বা অন্যান্য জিনিস যেখানে ব্যাটারি ইউজ হয়, সেখানে কিন্তু আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির কাজ। ঠিক আছে, এখন এই ওয়ার্ড যেটা রয়েছে ইলেকট্রোকেমিস্ট্রি, এটাকে যদি আমরা একটু ব্রেক করি, ব্রেক করলে আমরা দুটো কথা পাবো, একটা হচ্ছে ইলেকট্রো আর একটা কেমিস্ট্রি। তো ইলেকট্রো এসছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আর কেমিস্ট্রিটা এসছে কেমিক্যাল এনার্জি থেকে। তো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে বলে কি বা এই চ্যাপ্টারে কি নিয়ে আলোচিত হয় সেটা বলে দিচ্ছি। তো হচ্ছে কি, এই চ্যাপ্টার কি করে, ডিলস উইথ the reaction deals with the reaction between electrical energy and chemical energy, electrical energy and chemical energy। ইলেকট্রোকেমিস্ট্রিটা কি করে, কেমিক্যাল এনার্জি আর ইলেকট্রিক্যাল এনার্জির মধ্যে যে রিয়াকশন হবে সেই রিয়াকশনটাকে বোঝে। ঠিক আছে, মানে এই দুটো জিনিস জাস্ট ইন্টার কনভার্সন হবে, তাদের পরিবর্তনটা হবে। একবার হয় ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি বা কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, চেঞ্জটা দেখাবে ইলেকট্রো কেমিস্ট্রি ব্যাপারটা। আর এটাই হচ্ছে এমন একটা প্রসেস যেখানে কিন্তু, বা এমন একটা মেথড যে মেথডের মাধ্যমে আমরা ইজিলি কি করতে পারবো, ইলেকট্রিসিটিটাকে প্রডিউস করতে পারবো। তো এরকমও লিখতে পারো, ইট ইজ আ ইজি মেথড, easy method to produce electricity। খুব সহজভাবে আমরা কিন্তু ইলেকট্রিসিটি এই প্রসেস মানে ইলেকট্রোকেমিস্ট্রির থ্রুতে কিন্তু আমরা, বা ইলেকট্রিক্যাল এনার্জি বা কেমিক্যাল এনার্জির ইন্টার কনভার্জনের মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা ইলেকট্রিসিটিটাকে তৈরি করতে পারবো। ঠিক আছে, এখন এই চ্যাপ্টার পড়াতে গিয়ে আমাদের নতুন একটা টার্মের সাথে আমরা একটুখানি পরিচিত হব, যে টার্মটা হচ্ছে কি ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল কি, টার্মটা হচ্ছে কি ইলেকট্রোকেমিক্যাল সেল। এখন ইলেকট্রোকেমিক্যাল সেলটা কি, যাই বলো না কেন, যে এটা এক ধরনের কিন্তু ব্যাটারি। ঠিক আছে, ওয়ান টাইপ অফ ব্যাটারি। আমি কিন্তু সব ধরনের ব্যাটারির কথা বলছি না, একটা ব্যাটারির টাইপ। তাহলে এর যদি আমরা ডেফিনেশন দিই, যদি সংজ্ঞা দিই, তাহলে এটা হচ্ছে এমন একটা ইলেকট্রনিক ডিভাইস যে ডিভাইসটা কি করছে, ইলেকট্রিক্যাল এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে এবং সাথে সাথে কি করে, কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতেও কনভার্ট করতে পারে। ঠিক আছে, তাহলে কি লিখবো, ইট ইজ আ ডিভাইস, which converts electrical energy to chemical energy and vice versa। মানে কেমিক্যাল এনার্জিকেও ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তাহলে এরকম যদি আমরা একটা ডিভাইস দেখি, এটা ধরো ডিভাইস যেটাকে আমরা বলছি কি ইসিই, মানে ইলেকট্রোকেমিক্যাল সেল, ইসিসি। ঠিক আছে, এটা একটা ডিভাইস যেটা কি করছে, ইলেকট্রিক্যাল এনার্জিকে, ইই মানে ইলেকট্রিক্যাল এনার্জি, যাকে কনভার্ট করছে কিসে, সিই তে। আবার কি হতে পারে, এটা সিই কেও কনভার্ট করতে পারে ইই তে, কেমিক্যাল এনার্জিকেও ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে। তাহলে কি বললাম, ইলেকট্রোকেমিক্যাল সেলটা কি, এটা হচ্ছে এমন একটা ডিভাইস, এমন একটা ইলেকট্রনিক ডিভাইস
এখানে ইলেকট্রনিক কথাটা লিখে নাও, এমন একটা ইলেকট্রনিক ডিভাইস which converts electrical energy to chemical energy and vice versa। ঠিক আছে, মানে কেমিক্যাল এনার্জিকেও ইলেকট্রিক্যাল এনার্জিতে এটা কনভার্ট করতে পারে। কিন্তু এরপরে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা রয়েছে সেই ইলেকট্রোকেমিক্যাল সেলের টাইপটা একটুখানি আমরা জেনে নেব। ঠিক আছে, তাহলে যদি টাইপ দেখতে চাই তাহলে হেডলাইন করো টাইপ অফ ইলেকট্রোকেমিক্যাল সেলস। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেল। ঠিক আছে, এর ক্ষেত্রে দুটো টাইপ, একটা হচ্ছে কি গ্যালভানিক সেল, গ্যালভানিক সেলস, আর সেকেন্ড টাইপটা হচ্ছে কি ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেলস, গ্যালভানিক সেলস এন্ড ইলেকট্রোলাইটিক সেল। গ্যালভানিক সেলকে আবার কোনো কোনো জায়গায় তোমরা ভোল্টিয়াক সেল হিসেবেও দেখো, বা ভোল্টীয় কোষ যেটা আমরা বলি ভোল্টিয়াক সেল, বা ড্যানিয়েল সেলও বলে কোনো কোনো সময়, ড্যানিয়েল DANIEL ড্যানিয়েল সেলস। ঠিক আছে, আর ইলেকট্রোলাইটিক সেলের বাংলা নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ, তড়িৎ বিশ্লেষণ কোষ। ঠিক আছে, ইলেকট্রোলাইটিক সেল। এখন গ্যালভানিক সেলের কি করে, গ্যালভানিক সেলের ফাংশনটা একটুখানি আলাদা আর ইলেকট্রোলাইটিক সেলের ফাংশনটা একটুখানি আলাদা, কিন্তু বোথ আর ইলেকট্রোকেমিক্যাল সেল, দুটোই কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সেলের টাইপের মধ্যে পড়ে। ঠিক আছে, এক্ষেত্রে কি হয় কেমিক্যাল এনার্জিটা, কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। তার মানে কি ইলেকট্রিসিটি, তার মানে হচ্ছে এটাই যে ইলেকট্রিসিটি produces বা produced due to chemical reactions, chemical reactions মানে কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার দরুন ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিসিটিটা পাওয়া যায়, বিদ্যুৎ তৈরি হবে। আগে কেমিক্যাল রিঅ্যাকশন ঘটবে, দিয়ে বিদ্যুৎ তৈরি হবে। দেখো আমরা এই যে ফোনের ব্যাটারি বা মোবাইলের ব্যাটারি বা যে কোনো জিনিসের ব্যাটারি যে আমরা ইউজ করি, আগে কিন্তু চার্জ করে দেন সেই চার্জটা স্টোর হয় মোবাইলের ব্যাটারিতে, এবং সেই ব্যাটারি থেকে কিন্তু আমরা অটোমেটিক্যালি যখন চার্জিং পয়েন্ট করি সেই চার্জিং পয়েন্টের মাধ্যমে, এবং ফোনে কিন্তু ওই ফাংশনটা করা আছে যে ব্যাটারি থেকে সরাসরি ফোন চলতে শুরু করে। তার মানে নিশ্চয়ই ব্যাটারির ভেতরে এমন কিছু কেমিক্যাল রিঅ্যাকশন ঘটছে, যে কেমিক্যাল রিঅ্যাকশন ঘটার দরুন সাথে সাথেই কিন্তু আমরা ইলেকট্রিসিটি বা তড়িৎ বা বিদ্যুৎটা পাচ্ছি, যার জন্য আমরা আমাদের ফোনটাকে বা ওই ইলেকট্রনিক ডিভাইসটাকে আমরা চালাতে পারছি। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, যার ফলে ইলেকট্রিসিটিটা আমরা প্রডিউস করতে পারছি, আর সেটাকে আমরা বলবো কি গ্যালভানিক সেল বা ভোল্টীয় কোষ বা ড্যানিয়েল সেল বলবো। ঠিক আছে, সেকেন্ড দিকে যদি এটাকে আমরা যাই, ইলেকট্রোলাইটিক সেলটা কি, এটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল এনার্জিটা, ইলেকট্রিক্যাল এনার্জি কিসে কনভার্ট হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হয় কেমিক্যাল এনার্জিতে, কেমিক্যাল এনার্জিতে। পুরো ব্যাপারটাই উল্টো হয়ে যায়, গ্যালভানিক সেলের ব্যাপারটা পুরো ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে উল্টো হয়ে যায়। ঠিক আছে, তার মানে এখানে কি হবে যে কেমিক্যাল রিঅ্যাকশনস takes place due to electricity। আগে কারেন্ট দেব, আগে ইলেকট্রিসিটি দেব, দেন কি হবে কেমিক্যাল রিঅ্যাকশন হবে। তাহলে আমি কি বলেছিলাম, ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, আর সাথে সাথে কি ইলেকট্রিক্যাল এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে। যদি কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে তাহলে তাকে আমরা বলবো গ্যালভানিক সেল, আর যদি ইলেকট্রিক্যাল এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে তাকে আমরা বলবো ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেলের একটা উদাহরণ, একটা एग्जांपल আমরা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি ভোল্টামিটার, ভোল্টামিটার।
ক্লাস 10 এ তোমরা পড়ে এসেছো ভোল্টামিটারের মাধ্যমে জলের তড়িৎ বিশ্লেষণ, যেখানে জলটা বিভাজিত হয়ে গিয়ে নতুন দুটো কম্পাউন্ড হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস প্রডিউস করে। তার মানে আগে সেখানে ব্যাটারির সাথে কানেক্ট করতে হয়, মানে আগে ইলেকট্রিসিটি দিতে হয়, মানে আগে ইলেকট্রিক্যাল এনার্জি খরচ করতে হবে, দেন কিন্তু আমরা পাবো কি কেমিক্যাল রিঅ্যাকশন হবে, এন্ড দেন কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে দুখানা নতুন প্রোডাক্ট পাওয়া যাবে। সেই দুখানা নতুন প্রোডাক্ট হচ্ছে কি হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন গ্যাস। ঠিক আছে, সেটা আমরা দেখতে পাই কি ভোল্টামিটারের ক্ষেত্রে। আর এই যে টাইপগুলো রয়েছে এই টাইপগুলো হচ্ছে সব গ্যালভানিক সেলের টাইপ। এখন তোমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে গ্যালভানিক সেলের ব্যাপার নিয়ে পড়ানো হবে। ঠিক আছে, বাকি ইলেকট্রোলাইটিক সেলেরও পড়ানোর ব্যাপার আছে, সেগুলোও পড়ানো হবে, বাট মেইনলি গ্যালভানিক সেলটা পড়ানো হবে। ঠিক আছে, কয়েক সেকেন্ড সময় দিলাম, যদি পারো স্ক্রিনশটটা তুলে রাখো, নইলে লিখে রাখো। অবশ্যই আমি চাইবো যে তোমরা খাতা পেন নিয়ে ভিডিওটা দেখতে বসছো, চাইলে স্ক্রিনশটটা নিয়ে রাখো। আশা করি হয়ে গেছে। নেক্সট, তাহলে এখন আমরা আলোচনা করব গ্যালভানিক সেল নিয়ে। এখন গ্যালভানিক সেলের কনসেপ্টটা এসছে অ্যাকচুয়ালি কোথা থেকে? গ্যালভানিক সেলের কনসেপ্টটা এসছে অ্যাকচুয়ালি কোথা থেকে? যদি তার কনসেপ্টের কথা বলি, কনসেপ্টে বলা হয়েছে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা কেমিক্যাল এনার্জিটা হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, বাট ওই কনসেপ্টে কিন্তু আমরা দেখতে পাইনি যে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব কনসেপ্টটা কোথা থেকে আসছে, তারপর গ্যালভানিক সেলের মূল জিনিসে আমরা ঢুকবো। তাহলে কনসেপ্ট অ্যাবাউট গ্যালভানিক সেল, হেডলাইন করো কনসেপ্ট অ্যাবাউট গ্যালভানিক সেল। দেখো, তাহলে গ্যালভানিক সেলের কনসেপ্ট যদি বলতে চাই, তাহলে ফার্স্টে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। একটা এক্সপেরিমেন্ট আমরা করব। সেই এক্সপেরিমেন্টটাই কি রয়েছিল, এরকম আমি একটা কাচের বিকার নিয়েছিলাম, কাচের একটা বিকার নেওয়া হয়েছিল, যে বিকার কি করা হয়েছিল, একটা কপার সালফেটের সলিউশন নেওয়া হয়েছিল। এই যে সলিউশনটা আমরা নিয়েছি সেটা হচ্ছে কপার সালফেট অ্যাকুয়াস সলিউশন, কপার সালফেটের জলীয় দ্রবণ। আর কি করা হয়েছিল, এর কাচের বিকারে একটা জিঙ্কের তড়িৎদ্বারকে এরকম ভাবে ডুবিয়ে দেওয়া হয়েছিল। জিঙ্কের তড়িৎদ্বার, জিঙ্কের ইলেকট্রোড, এটা হচ্ছে মেড আপ অফ জিঙ্ক। ঠিক আছে, আর কি করা হয়েছিল, এই এক্সপেরিমেন্টে এখানে একটা থার্মোমিটার লাগানো হয়েছিল। এখানে একটা কি লাগানো হয়েছিল, থার্মোমিটার। এটা হচ্ছে একটা থার্মোমিটার, থার্মোমিটার। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমরা কি দেখতে পেলাম, আমরা অবজার্ভ করলাম কি কি সেটা এখন দেখব। অবজারভেশনটা কি হয়েছিল সেটা আমরা দেখব। তাহলে এক্সপেরিমেন্টটা স্টার্ট হয়েছিল কি দিয়ে, একটা কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়েছিল, এবং যে জলীয় দ্রবণটা ডেফিনেটলি কালারটা কি, কপার সালফেটের কালারটা ব্লু কালার। ঠিক আছে, কপার সালফেটের কালারটা কি, ব্লু কালার। এবং সেই জলীয় দ্রবণের মধ্যে একটা জিঙ্কের তড়িৎদ্বারকে ডুবিয়ে দেওয়া হয়েছিল এবং সাথে একটা থার্মোমিটার দেওয়া হয়েছিল। কিন্তু এছাড়া বাইরে থেকে কোনো হিট বা কোনো ইলেকট্রিসিটি কোনো কিছু প্রয়োগ করা হয়নি, জাস্ট এরকম একটা সিস্টেম, এরকম একটা সংস্থা নেওয়া হয়েছিল, যার ফলে কি কি অবজারভেশন আমরা পেয়েছিলাম সেটা একবার দেখব। ফার্স্ট অবজারভেশন যেটা দেখতে পাওয়া গেল সেটা হচ্ছে জিঙ্কের যে পাতটা, মোটা পাত নেওয়া হয়েছিল, সেই মোটা পাতটা আস্তে আস্তে সরু হচ্ছে। জিঙ্কের মোটা পাতটা কি হচ্ছে, সরু হচ্ছে, মানে জিঙ্ক ইলেকট্রোড ডিকেজ। জিঙ্কের পাতটা কি হচ্ছে, আস্তে আস্তে সরু হচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। আমরা মোটা নিয়েছিলাম, জিঙ্কের পাতটা আস্তে আস্তে কি রকম হয়ে যাচ্ছে, এরকম পাতলা হয়ে যাচ্ছে। অবজারভেশনে আমরা দেখতে পেলাম একদম পাতলা জিঙ্কের পাত হয়ে যাচ্ছে। সেকেন্ড অবজারভেশনটা আমরা কি পেলাম, এই যে সলিউশনটা নেওয়া হয়েছে, এই পাত্রে কপার সালফেটের যে সলিউশন নেওয়া হয়েছে তার কালারটা আমি কি বললাম, ব্লু। ঠিক আছে, সেই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ব্লু কালার চেঞ্জেস টু পেল।
ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ব্লু কালারটা কি হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল আমরা কি দেখলাম, জিঙ্কটা সরু হয়ে যাচ্ছে, জিঙ্কের পাথ। সেকেন্ডলি দেখলাম ব্লু কালারের সলিউশনটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। থার্ড নাম্বার দেখলাম আমরা কি, রেড পিপিটি। রেড পিপিটি, পিপিটি মানে হচ্ছে অধঃক্ষেপণ, ঠিক আছে, অধঃক্ষেপণ, অধঃক্ষেপণ, অধঃক্ষেপ দেখাচ্ছে। রেড পিপিটি আন্ডার জিঙ্ক ইলেকট্রোড। জিঙ্কের যে তড়িৎদ্বারটা আছে সেই তড়িৎদ্বারের নিচে দেখা যাচ্ছে লাল অধঃক্ষেপ এরকম ভাবে জমা হয়েছে, ঠিক আছে, রেড পিপিটি আন্ডার জিঙ্ক ইলেকট্রোড। আর 4 নম্বর যে অবজারভেশন আমরা দেখতে পেয়েছি, 4 নম্বর অবজারভেশনটা কি, টেম্পারেচার অফ দ্য সলিউশন, টেম্পারেচার অফ দ্য সলিউশন কি হয়েছে, ইনক্রিজ করেছে, সলিউশনের টেম্পারেচারটা ইনক্রিজ, জাস্ট সলিউশনের টেম্পারেচার কি হয়েছে, বেড়েছে। তাহলে আমরা কপার সালফেটের একটা সলিউশনের মধ্যে জিঙ্কের ইলেকট্রোডকে আমরা ডুবিয়ে রাখলাম, ডুবিয়ে রাখার ফলে অবজারভেশন দেখলাম কি, জিঙ্কের পাতটা ক্ষয় হচ্ছে, মানে মোটা জিঙ্কের পাত আস্তে আস্তে সরু হচ্ছে। সেকেন্ড আমরা দেখলাম কি, ব্লু কালারের যে কপার সালফেটের সলিউশন নেওয়া হয়েছিল সেই কপার সালফেটের সলিউশনটা কি হয়ে যাচ্ছে, পেল হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে কি, জিঙ্কের ইলেকট্রোড বা জিঙ্কের তড়িৎদ্বারের নিচে লাল বর্ণের কিছু অধঃক্ষেপ দেখা গেছে। আর চতুর্থ নম্বর কি, যে সলিউশনটা এখানে নেওয়া হয়েছে এবং যেখানে থার্মোমিটারটা ডুবিয়ে দেওয়া হয়েছে সেই থার্মোমিটারের পাঠ নিয়ে দেখা গেল, রিডিং নিয়ে দেখা গেল যে এই সলিউশনের টেম্পারেচারটা কি হয়েছে, ইনক্রিজ করেছে। এখন এই অবজারভেশনের কি যখন ব্যাখ্যা করা গেল, যখন এর পিছনের কারণগুলো আমরা খুঁজে দেখলাম, সেই কারণগুলো কি কি পেয়েছি। সো কারণগুলো হচ্ছে, এবার রিজনে আসো ফার্স্ট বা এক্সপ্লেনেশন আসো। প্রথম আমরা কি দেখলাম, জিঙ্কের ইলেকট্রোডটা ক্ষয় হচ্ছে। দেখো আমরা সাধারণত জানি কি, পিরিয়ডিক টেবিলে পড়ে এসেছি যে যে সমস্ত মেটালগুলো রয়েছে, মানে যারা অ্যাক্টিভ মেটাল, সেই সমস্ত মেটালগুলো অলওয়েজ ট্রাই টু গিভ ইলেকট্রনস, ইলেকট্রনকে ছেড়ে দিতে চায়, সমস্ত মেটালই ছেড়ে দিতে চায়, একটা ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি আছে। বাট তাদের মতো কারো কারো ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বেশি, কারো ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি কম। যদি কপার আর জিঙ্কের মধ্যে তুলনা করা যায়, তাহলে জিঙ্কের ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সিটা কি, বেশি, মানে ওর রিডাকশন পটেনশিয়াল, মানে বিজারিত হওয়ার প্রভাবটা কম। বিজারিত হওয়া মানে কি, ইলেকট্রনকে গ্রহণ করা, আর জারিত হওয়া মানে ইলেকট্রনকে বর্জন করা, মানে জারিত হওয়ার প্রবণতা জিঙ্কের ক্ষেত্রে বেশি। আর সেই বেশি হওয়ার জন্যই জিঙ্ক কি করছে, ইলেকট্রনকে ছেড়ে দিয়ে Zn2+ আয়ন রূপে চলে আসে সলিউশনে। তাহলে ফার্স্ট রিজনটা আমরা কি দেখলাম, যে জিঙ্ক অ্যাটম in Zn electrode loses 2 electrons to produce Zn2+ ion। জিঙ্ক অ্যাটমটা, এই যে জিঙ্কের অ্যাটম এখানে রয়েছে, এখান থেকে কি একটা করে অ্যাটম বেরিয়ে চলে আসছে সলিউশনে Zn2+ আয়ন রূপে। কেন সলিউশনে তো আর অ্যাটম রূপে থাকতে পারবে না, সলিউশনে প্রতিটা মেটালের অ্যাটমের পরমাণুগুলো বা কি বলবো, প্রতিটা মেটালের অ্যাটমগুলো আয়ন রূপেই আসে সলিউশনে। সলিউশনে অলওয়েজ আয়ন রূপে থাকে, কখনো ফ্রিলি মুভমেন্ট করতে পারে না বা কি নিউট্রাল অ্যাটম হিসেবে তারা রাখতে পারে না। অলওয়েজ ইলেকট্রন যখন দুটো ছেড়ে দিচ্ছে জিঙ্ক ইলেকট্রোডে, যে Zn2+ আয়ন রূপে কোথায় চলে আসছে, সলিউশনে চলে আসছে। এখন একটা জায়গা থেকে যদি অনবরত অ্যাটমগুলো বেরোতে থাকে, ধর এরকম একটা জিঙ্কের পাত, এখান থেকে অনবরত Zn2+ বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, মানে কি এখান থেকে অ্যাটম বেরিয়ে যাচ্ছে, অ্যাটম আয়ন রূপে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হবে, আস্তে আস্তে এই পাতটা ক্ষয় হতে শুরু করবে, পাতলা হতে শুরু করবে, তাই তো। যেমন ধরো আমরা চকে যখন লিখি, লিখতে লিখতে চকের ডাস্টগুলোর নিচে পড়ে, চকটা কি হয়ে যায়, আস্তে আস্তে ক্ষয়ে যায়, তো ক্ষয়ীভূত হয়, তখন আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। সেই কারণে জিঙ্কের অ্যাটমগুলো যখন Zn2+ আয়ন রূপে সলিউশনে আসছে, তখন জিঙ্কের পাতের কি ঘটছে,
ক্ষয় হচ্ছে, জিঙ্কের পাতটা আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট রিঅ্যাকশনটা এটাই যে Zn সলিড দুখানা ইলেকট্রন ছেড়ে দিয়ে Zn অ্যাকুয়াস প্লাস 2 ইলেকট্রন এই রূপে সলিউশনে চলে আসছে। সেকেন্ড আমরা দেখলাম কি যে ব্লু কালারের সলিউশনটা চেঞ্জ হয়ে গিয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, পেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন ব্লু কালারটা কিসের জন্য দায়ী? এই যে ব্লু কালার হচ্ছে, সরি, ব্লু কালারটা কিসের জন্য দায়ী? ঠিক আছে, সো Cu2+ is responsible for ব্লু কালার। ব্লু কালার এই সলিউশনের হওয়ার কারণের পিছনে কারণ হচ্ছে এটাই যে সেখানে Cu2+ আয়ন আছে। সেখানে কি রয়েছে? Cu2+ আয়ন আছে। তাহলে সেকেন্ডের ক্ষেত্রে আমরা যখন দেখছি যে Cu2+ আয়ন এই সলিউশনে ঘোরাফেরা করছে, কারণ SO4 নিয়েছি, কপার সালফেট নিয়েছি, তাহলে সেখানে Cu2+ আয়ন ঘোরাফেরা করছে। এখন ঘোরাফেরা করছে, সে কি করবে? এই জিঙ্কের তড়িৎদ্বারের কাছাকাছি যাবে, তার কারণ জিঙ্কের তড়িৎদ্বারের পৃষ্ঠতলের আশেপাশে Cu2+ আয়ন ঘুরে ফেরা করছে, আর এদিকে ইলেকট্রন জিঙ্ক এই তড়িৎদ্বারে ছেড়ে দিয়েছে। এখন তড়িৎদ্বারে ইলেকট্রনের ঘনত্বটা বেশি হবে না কম হবে? জিঙ্ক, এটা ধরো জিঙ্কের পাত, এখানে দুটো করে ইলেকট্রন জিঙ্ক ছাড়ছে, এখান থেকে জিঙ্ক 2+ আয়ন সলিউশনে চলে আসছে, তাহলে এখানে ইলেকট্রন বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। এখন বেশি হওয়া মানে কি? ইলেকট্রন ছাড়ছে বলে ইলেকট্রনের ঘনত্ব জিঙ্কে বাড়ছে, শুরু হচ্ছে বটে, বাট ইলেকট্রনের ঘনত্বটা তো বেড়ে যাচ্ছে। এখন Cu2+ আয়নটা এখানে রয়েছে, সে এখানে যাচ্ছে, গিয়ে সেখান থেকে দুখানা ইলেকট্রন গ্রহণ করে নিচ্ছে। তাহলে কি হচ্ছে সেকেন্ডে? যে Cu2+ আয়ন অ্যাকুয়াস জিঙ্কের ইলেকট্রনে যাচ্ছে, সেই ছেড়ে দেওয়া দুখানা ইলেকট্রন গ্রহণ করছে, যে Cu সলিড রূপে জমা হওয়ার চেষ্টা করছে। কোথায়? জিঙ্কের পাতে। জিঙ্কের পাতে জমা হওয়ার চেষ্টা করছে, কিন্তু জমা কি হতে পারবে বলে মনে হয়? বলো তো, জমা কি হতে পারবে? জিঙ্কের পাতের উপর কপার কি জমা হতে পারবে? কখনোই পারবে না। যেহেতু Cu2+ আয়নের কালার হচ্ছে কি ব্লু, আর Cu এর কালারটা কি রেড, তাহলে আস্তে আস্তে ব্লুটা রেডে কনভার্ট হচ্ছে, কিন্তু সলিউশনে ব্লু কার কালার? এখানে সলিউশনের কালার। আর এই রেডটা কার কালার? কপার সলিডের কালার। কপার সলিড মানে মেটালের কালার। কপার মেটালটা, সরি দেখতে পাওয়া যাচ্ছে না, রেডটা হচ্ছে সলিডের কালার, কার? কপার ধাতু মেটাল অবস্থার কালার। ঠিক আছে, মেটাল অবস্থায় যে কালারটা হচ্ছে সলিড মেটাল, ভালো করে বাইরে চলে যাচ্ছে ওটা। ঠিক আছে, এটা হচ্ছে মেটাল সলিড, মেটাল সলিডের কালার। ঠিক আছে, কিন্তু সলিউশনের কালার কি আর ব্লু থাকছে? আস্তে আস্তে Cu2+ আয়ন যতগুলো জিঙ্ক বেরোবে ততগুলোই Cu2+ আয়ন কি করবে? ইলেকট্রন গ্রহণ করে Cu সলিড রূপে এখানে জমা হওয়ার চেষ্টা করবে, কিন্তু ওখানে জমা হতে পারে না বলে কি ঠিক তার নিচে এসে ওই পাত্রের তলায় জমা হয়, অধক্ষিপ্ত হয়, এবং যার কালারটা কি রেড। কপারের কালার কি রেড, তো নাকি? তার বোঝা যাচ্ছে দ্রবণে Cu2+ আয়ন কপার সালফেটের সলিউশনের জন্য ছিল। এবার সেই Cu+ আয়নগুলো যখন জিঙ্কের ইলেকট্রোডে যাচ্ছে, তখন কিন্তু সেখানে দুখানা ইলেকট্রন গ্রহণ করে কপার সলিডে পরিণত হচ্ছে, এবং কপার সলিডের কালার হচ্ছে রেড। সেই রেড হওয়ার দরুনই কিন্তু জিঙ্কের ইলেকট্রোডের ঠিক নিচে এগুলো জমা হচ্ছে লাল অধক্ষেপের আকারে। ঠিক আছে, এবং যেহেতু সলিউশন থেকে কপার 2 আয়নটা বেরিয়ে যাচ্ছে, সেই কারণে ব্লু কালারটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? থার্ড নাম্বার রিজন, এখানে দেখো 2 আর 3, এখানে কিন্তু 2 আর 3 এর এক্সপ্লেনেশনটা পাওয়া গেল। ব্লু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর রেড পিপিটিটা কেন হচ্ছে? কপার এখানে জমা হওয়ার চেষ্টা করছে, কিন্তু জমা হতে পারছে না। কপার 2+টা কপার আয়ন রূপে এখানে জমা হওয়ার চেষ্টা, এই কপার অ্যাটম রূপে এখানে জমা হওয়ার চেষ্টা করছে, কিন্তু জিঙ্কের ইলেকট্রোড তাই এখানে জমা হতে পারছে না, যে এখান থেকে ঠিক নিচে এসে অধক্ষিপ্ত হচ্ছে। তার মানে 2 আর 3 নম্বরের এক্সপ্লেনেশন এখানে পাওয়া গেল, 1 নম্বরের এক্সপ্লেনেশন এখানে পাওয়া গেল। তাহলে 4 নম্বরের এক্সপ্লেনেশনটা দেখব যে কেন টেম্পারেচার বাড়ছে, কেন টেম্পারেচার বাড়ছে। তাহলে দেখো
এই যে টোটাল প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটা স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস আগে বলো। মানে এই প্রসেসটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে না বাইরে থেকে কোনো কিছু আমরা প্রযুক্ত করছি? অবভিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। তার মানে ইট ইজ আ স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস প্রসেস, ইট ইজ আ স্পন্টেনিয়াস প্রসেস। মানে ডেল জিটা কি এর ক্ষেত্রে নেগেটিভ। ওকে, যদি ডেল জি নেগেটিভ হয় তাহলে ডেল এইচটাও কি হবে নেগেটিভ। আর ডেল এইচ নেগেটিভ হওয়া মানে কি তাপদায়ী বিক্রিয়া। তাপদায়ী বিক্রিয়া, এক্সোথার্মিক রিঅ্যাকশন। ডেল জিটা যদি নেগেটিভ হয় তাহলে অবভিয়াসলি সেখানে ডেল এইচটা কি হয়ে যাবে নেগেটিভ। ডেল জিটা নেগেটিভ মানে ডেল এইচটাও সেখানে কি হবে নেগেটিভ। ডেল এইচ মানে এনথালপি চেঞ্জ, আর এনথালপি চেঞ্জ যদি নেগেটিভ হয় তাহলে রিঅ্যাকশনটা কি হবে তাপদায়ী রিঅ্যাকশন হবে। সেই কারণেই তার টেম্পারেচারটা কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে কপার সালফেট সলিউশনে জিঙ্কের ইলেকট্রোড ফেললাম, যার ফলে জিঙ্কের তড়িৎদ্বারটি ক্ষয় হতে শুরু করছে, কপার সালফেটের দ্রবণের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, লাল রঙের অধঃক্ষেপণ করছে আর টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। কারণগুলো দেখলাম যে জিঙ্কের অ্যাটম দুখানা ইলেকট্রন জিঙ্কের তড়িৎদ্বারে বর্জন করে Zn2+ আয়ন রূপে দ্রবণে চলে আসে। এখানে কি ঘটে জারণ ঘটে, সে যাচ্ছে আমি পরে সেই জিনিসগুলোতে। সেকেন্ড আর থার্ড রিজনটা যেখানে আমি দেখতে পেলাম যে দ্রবণের কপার 2+ আয়নটা ওই জিঙ্কের ইলেকট্রোডে গিয়ে দুখানা ইলেকট্রন গ্রহণ করে কপার সলিড রূপে জিঙ্কের তড়িৎদ্বারে জমা হওয়ার চেষ্টা করে, জমা করার চেষ্টা করে কিন্তু পারে না, তাই টুক করে নিচে চলে আসে এবং কপার অ্যাটমে পরিণত হয়, যার কালারটা কি রেড। কপারের কালার রেড, তাই রেড পিপিটি ঠিক জিঙ্কের ইলেকট্রোডের নিচে দেখতে পাওয়া যায়। আর চতুর্থ রিজনটা হচ্ছে এটাই, যেহেতু টোটাল প্রসেসটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আর স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কখন হবে যদি ডেল জিটা কি হয় নেগেটিভ হয়। আর যদি ডেল জি নেগেটিভ হয় তাহলে অবশ্যই ডেল এইচটা কি হবে নেগেটিভ। আর ডেল এইচ নেগেটিভ হওয়া মানে হচ্ছে এটা একটা তাপদায়ী বিক্রিয়া, একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। যেহেতু তাপ দিচ্ছে, তাপ বর্জন করছে এই প্রক্রিয়া, তাই সলিউশনের টেম্পারেচারটা কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। 2 সেকেন্ড সময়, 5 সেকেন্ড সময় দিলাম, লিখছো দে অবশ্যই জানবো, যদি না লেখো তাহলে স্ক্রিনশট নাও। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পেলাম কি, দেখতে পেলাম এটাই যে এখানে কেমিক্যাল রিঅ্যাকশন ঘটছে, আর সেই কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে কি তৈরি হচ্ছে হিট, তাই তো? তার মানে এখানে কেমিক্যাল এনার্জি কিসে কনভার্ট হচ্ছে হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, হিট এনার্জি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কিন্তু আমাদের কি এটা দরকার ছিল? হ্যাঁ বলো তো, আমাদের তো এটা দরকার ছিল না। আমাদের কি দরকার ছিল যে কেমিক্যাল এনার্জি থেকে আমরা কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। কিন্তু আমরা ইলেকট্রিক্যাল এনার্জি না পেয়ে, তড়িৎ শক্তি না পেয়ে আমরা কি পেলাম তাপ শক্তি। আর তাপ শক্তি তো আমাদের দরকারই নেই, তাপ শক্তি কি আমাদের প্রয়োজন? প্রয়োজন না। তাহলে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি আসবে কি করে? এই যে টোটাল কনসেপ্টটা, এই টোটাল কনসেপ্টটা নিলকে চুরি করে নিল কে? ড্যানিয়েল। এই যে আমরা ড্যানিয়েল সেল বলছিলাম একটু আগে, এখানে লিখেছিলাম গ্যালভানিক সেলের নামে। তো ড্যানিয়েল, বিজ্ঞানী ড্যানিয়েল এই কনসেপ্টটাকে কাজে লাগালো এবং তিনি বললেন যে এই রিঅ্যাকশনগুলো সব ডাইরেক্টলি হচ্ছে বলে হয়তো কেমিক্যাল এনার্জিটা হিট এনার্জি তৈরি করছে। আমরা যদি রিঅ্যাকশনগুলোকে ইনডাইরেক্টলি ঘটানোর চেষ্টা করি তাহলে হয়তো কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতে পারে। তখনই ড্যানিয়েল গ্যালভানিক সেলের কথা ভাবতে শুরু করলেন। ঠিক আছে, তাহলে এখন আমরা শুরু করব, এবার আমরা মূল চ্যাপ্টারে ঢুকছি। এখন আমরা শুরু করব গ্যালভানিক সেলের আলোচনা। ঠিক আছে, নিয়ে নাও একটা স্ক্রিনশট। সো হেডলাইন করো গ্যালভানিক সেল।
গ্যালভানিক সেল। ওকে, তাহলে গ্যালভানিক সেলটা বা ভোল্টেজ সেল বা যা বলবে ডাইনিয়াল সেল যা বলবে তাই হবে, ঠিক আছে। তো হলো গ্যালভানিক সেলটা অ্যাকচুয়ালি কি, যদি ডেফিনেশন দিই, একটু আগে আমি বলেছিলাম যে ইট প্রডিউসেস ইলেকট্রিসিটি ডিউ টু কেমিক্যাল রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন ঘটায় দেন ইলেকট্রিসিটিটা প্রডিউস করে। তাহলে কি লিখবো, ডিভাইস দ্যাট ইউজ আ কেমিক্যাল রিঅ্যাকশন, ঠিক আছে। এটা এমন একটা ডিভাইস, এমন একটা ইলেকট্রো কেমিক্যাল সেল যেটা কি করে, ইউজ কেমিক্যাল রিঅ্যাকশন, যেটা কেমিক্যাল রিঅ্যাকশনকে ব্যবহার করে টু প্রডিউস ইলেকট্রিসিটি, যেটা ইলেকট্রিসিটি তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে। এমন একটা সেল বা এমন একটা ইলেকট্রোকেমিক্যাল সেল, যে কেমিক্যাল সেলটা ইউজ কেমিক্যাল রিঅ্যাকশন অর ইউজেস কেমিক্যাল রিঅ্যাকশন টু প্রডিউস ইলেকট্রিসিটি, কেমিক্যাল রিঅ্যাকশনটাকে ব্যবহার করবে, কাজে লাগাবে, তারপর ইলেকট্রিসিটি তৈরি হবে, ঠিক আছে। এখন এই গ্যালভানিক সেলে কি কি উপাদান আছে একটুখানি দেখে নেবো, কম্পোনেন্টের কথায় আমি একটুখানি বলি। তাহলে কম্পোনেন্টস কি কি আছে, ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে কি অক্সিডেশন হাফ সেল, মানে জারণ অর্ধকোষ, অক্সিডেশন হাফ সেল, অক্সিডেশন হাফ সেল, যেটাকে আমরা বলি কি অ্যানোড। নাম্বার 2 রিডাকশন হাফ সেল, রিডাকশন হাফ সেল, যেটাকে আমরা বলি ক্যাথোড। আর থার্ড হচ্ছে কি সল্ট ব্রিজ, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, সল্ট ব্রিজ। ওকে, এই তিনটে কম্পোনেন্ট থাকে কিসের মধ্যে, গ্যালভানিক সেলের মধ্যে। এখন আমরা গ্যালভানিক সেলের পুরো আলোচনায় ঢুকবো। ওকে, দেখা থাকতে হবে। তাহলে তিনটে কম্পোনেন্ট পেলাম, অক্সিডেশন হাফ সেল, রিডাকশন হাফ সেল, আর হচ্ছে কি সল্ট ব্রিজ, ঠিক আছে। এই তিনটে কম্পোনেন্ট হয়তো কেউ লিখতে ভুলে গেছো বা আমি সময় দিলাম না, অবশ্যই হয়তো লিখে নিয়েছো, আমি এটাই জানবো, ঠিক আছে। তাহলে দেখো, যদি আমি এর ডায়াগ্রাম একটুখানি ড্র করার চেষ্টা করি, এখানে একটা কন্টেনার নিয়েছি, এখানে আর একটা কন্টেনার আছে, দুটো কন্টেনার, দুটো কন্টেনারে দুটো সল্টের সলিউশন আছে। এখানে আছে কি ZnSO4 এর অ্যাকুয়াস সলিউশন, আর এখানে আছে CuSO4 এর অ্যাকুয়াস সলিউশন। আগে আমরা একটা কন্টেনার নিয়ে তার সেখানে একটা মেটাল আমরা ডুবিয়ে দিয়েছিলাম, সেখানে কি করেছিলাম, কপার সালফেট নিয়ে জিঙ্ক ডুবিয়ে দিয়েছিলাম। বাট এখানে ড্যানিয়েল একটু জিনিস চেঞ্জ করলো, যে জিঙ্ক সালফেটের সলিউশন নিল এবং সেখানে জিঙ্কের ইলেকট্রোড, জিঙ্কের রডকে ডুবিয়ে দিল। এখানে কিন্তু কপার ডুবায়নি, জিঙ্কের নিয়েছে, জিঙ্কেরই ডুবিয়েছে। এখানে কি কপার নিয়েছে, কপারই ডুবিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কি জিঙ্ক আর এটা হচ্ছে কপার, এবং তিনি কি করলেন, মাঝখানে একটা তার দিয়ে যুক্ত করে দিলেন, এটা হচ্ছে বাহু, মাঝখানে একটা তার দিয়ে তিনি যুক্ত করে দিলেন। তাহলে কি এরকম দুটো বিকার, যেখানে একটাতে লেফট সাইডে জিঙ্ক সালফেটের সলিউশন, যেখানে একটা জিঙ্কের ইলেকট্রোড ডোবানো রয়েছে, রাইট সাইডে কপার সালফেটের সলিউশন, যেখানে একটা কপারের ইলেকট্রোড ডোবানো আছে, এবং দুটোকে কি করলেন তিনি জুড়ে দিলেন, একটা ইলেকট্রিক তার দিয়ে জুড়ে দিলেন। এবং তিনি দেখতে পাচ্ছেন, যখন লক্ষ্য করলেন যে এখানে যে বাল্বটা লাগানো রয়েছে সেই বাল্বটা জ্বলে উঠেছে। এখন বাল্ব জ্বলে উঠছে মানে কি ইলেকট্রিসিটি তৈরি হয়েছে, ইলেকট্রিসিটি তৈরি হয়েছে, তাই না। আর ইলেকট্রিসিটি তৈরি হয়েছে কিভাবে, ফ্লো অফ ইলেকট্রনের জন্য, ফ্লো অফ ইলেকট্রনের জন্য, মানে ইলেকট্রনের প্রবাহের জন্য এখানে কি সৃষ্টি হয়েছে, ইলেকট্রিসিটি সৃষ্টি হয়েছে, তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আরেকটা জিনিস করেছিলেন, মাঝখানে একটা ইউ শেপ একটা টিউব দিয়ে দিয়েছিলেন, যেটাকে আমরা বলি কি সল্ট ব্রিজ, যেটাকে আমরা কি বলি সল্ট ব্রিজ।
তো টোটাল সেটআপ, এই যে সেটআপটা, যে দুটো বিকারে দুটো সলিউশন নেওয়া হয়েছিল, একটা জিঙ্ক সালফেটের সলিউশন, একটা কপার সালফেটের সলিউশন, এবং জিঙ্ক সালফেটের সলিউশনে জিঙ্কের তড়িৎদ্বারকে ডোবানো হয়েছিল, আর কপার সালফেটের সলিউশনে কপারের তড়িৎদ্বারকে ডোবানো হয়েছিল। এখন এই জিনিসটাকে পুরোপুরিভাবে বুঝতে গেলে আমি কি করছি, ডায়াগ্রামটা আরেকটু বড় করে আঁকছি, ডায়াগ্রামটা একটু বড় করে আঁকছি। এটা তোমরা লিখে নাও বা এঁকে নাও, আগে ছোট করে আঁকবে, তারপর নিচে বড় করে আঁকবে, ঠিক আছে? জায়গা আমার কম, তাই আমি এখানে আবার এটা মুছে দিই, তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, ঠিক আছে। তো এই সাইডে আমি নিলাম কি, জিঙ্ক সালফেট, এই সাইডে আমি নিলাম কি, কপার সালফেট। একদিকে আমি নিলাম জিঙ্ক সালফেট, একদিকে আমি নিলাম কপার সালফেট। দেখো এখানে আমি একটুখানি বড় বড় করে আঁকছি, জিনিসটাকে আরো ভালো করে বোঝানোর জন্য বড় বড়। এটা হচ্ছে জিঙ্কের তড়িৎদ্বার, মানে জিঙ্কের তড়িৎদ্বারে যে জিঙ্কের অ্যাটমগুলো আছে সেগুলোকে আমি বড় বড় করে আঁকছি। এগুলো হচ্ছে সব জিঙ্কের অ্যাটম, জিঙ্ক, জেডেন, 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 সব জেডেন এর অ্যাটম। আর আমি কি নিয়েছি, জিঙ্কের অ্যাটমটাকে, সরি জিঙ্কের ইলেকট্রনটাকে কোথায় আমরা ডুবিয়ে রেখেছি, জিঙ্ক সালফেট সলিউশনে। এখানে কি রয়েছে, জিঙ্ক সালফেট সলিউশন আছে, তাই না, অ্যাকোয়াস সলিউশন। তাহলে সলিউশনে জিঙ্ক সালফেট কি হিসেবে থাকবে, Zn2+ আয়ন রূপে। কি হিসেবে থাকবে, Zn2+ আয়ন রূপে, Zn2+ আয়ন রূপে, ঠিক আছে? আমি জাস্ট এর মলিকুলার লেভেলটা দেখাচ্ছি, সরি অ্যাটমিক লেভেলটা দেখাচ্ছি, বা মলিকুলার লেভেল যাই বলবে না কারণ, কারণ মেটালের ক্ষেত্রে অ্যাটমও যা মলিকিউলও তাই, ঠিক আছে? তো জিঙ্কের ইলেকট্রোডের যে জিঙ্কের অ্যাটমগুলো আছে সেগুলোকে আমি এরকম করে বড় বড় করে রেখেছি, একটু ম্যাগনিফাইং করেছি, ঠিক আছে? একটু আমি কি করেছি, বড় করে দেখিয়েছি। বাঁ দিকে আমি কি করলাম, কপারের অ্যাটম এরকম করে বড় বড় করে আনছি, কপারের অ্যাটম, এখানে সব কপারের অ্যাটম আছে, Cu 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 Cu, ঠিক আছে? এখানে আর দুটো এঁকে দিই, Zn Zn। এখানে কপার সালফেট সলিউশন আছে, CuSO4 অ্যাকোয়াস রয়েছে, ঠিক আছে? এখন এই CuSO4 এর কিন্তু Cu2+ আয়নগুলো এরকম ভাবে রয়েছে। আমি SO4 টা এখন লিখছি না, কপার সালফেট আর জিঙ্ক সালফেট, যেহেতু জিঙ্ক সালফেটে SO4 2- রয়েছে, কপার সালফেটে SO4 2- বাট সেগুলোকে আমি এখন লিখছি না, পরে লিখব, ঠিক আছে? এখন কি করা হয়েছে, এই ইলেকট্রোড থেকে একটা তার নিয়ে এই ইলেকট্রোডে কি করা হয়েছে, জুড়ে দেওয়া হয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে আমি বললাম এখানে ফ্লো অফ ইলেকট্রন, এখানে ইলেকট্রন কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। কেন হচ্ছে, এই ইলেকট্রনের প্রবাহটা কেন হচ্ছে, তাহলে ফ্লো অফ ইলেকট্রন কেন হচ্ছে, মনে হচ্ছে না যে কপারের এই যে তড়িৎদ্বারগুলো আছে সে কি করছে, জিঙ্কের থেকে ইলেকট্রনকে এদিকে টেনে নিচ্ছে, জাস্ট এরকম করে টেনে নিচ্ছে। কি বললাম, কপারের তড়িৎদ্বারগুলো, কপারের অ্যাটমগুলো জিঙ্কের তড়িৎদ্বার থেকে ইলেকট্রনকে এরকম করে ধরছে, টানাচ্ছে, ধরছে, টানাচ্ছে, মানে দুজনের মধ্যে যেন যুদ্ধ চলছে, একটা ওয়ার চলছে যে কে কার কাছ থেকে ইলেকট্রন কেড়ে নিতে পারে, কে কার কাছ থেকে ইলেকট্রন কেড়ে নিতে পারে, ঠিক আছে? তো এখানে দুটো ফ্যাক্টর আছে যেটা একটুখানি মনে রাখবে, যে লেখো জিঙ্ক হ্যাজ আ উইকার পুল ফর ইলেকট্রন, জিঙ্ক has a weaker pull for electrons, ঠিক আছে? জিঙ্কের ইলেকট্রনকে টানার প্রবণতা কি, কম, উইক, উইক, দুর্বল। জিঙ্ক ইলেকট্রনকে টানার প্রতি দুর্বল, মানে খুব একটা ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারে না। বাট কপার 2+ has a strong pull for electrons. Copper 2+ has a strong pull for electrons. কপার 2+ টা কি করে, ইলেকট্রনকে বেশি টানে। আর জিঙ্ক 2+ নয় কিন্তু এখানে জিঙ্ক অ্যাটমটা ইলেকট্রনকে ততটা ভালোভাবে টানতে পারে না। জিঙ্ক চায় ইলেকট্রনকে ছেড়ে দিতে। আমি একটু আগেই যখন কপার সালফেট সলিউশনে জিঙ্ক ঢুকিয়েছিলাম
তখন বললাম কপারের চেয়ে জিঙ্ক খুব সহজে ইলেকট্রনকে কি ছেড়ে দেয়, মানে ইলেকট্রনকে টানতে পারে না, দুর্বল, ঠিক আছে। আর কপার 2+ ইলেকট্রনকে গ্রহণ করে নেই, ছাড়তে চায় না। দুটো তাদের নেচার, তাদের প্রকৃতি, তাদের ফিচার্স পুরো অপোজিট। জিঙ্ক বলে বাবা তুই ইলেকট্রন নে, কপার বলে যে তুই ইলেকট্রন দে। এখন কপার ইলেকট্রন টানার দিকে খুব স্ট্রং দেন জিঙ্ক। তাহলে এবার কপার জিঙ্ককে ভয় দেখাচ্ছে যে তুই আমাকে তোর ইলেকট্রন দে। তখন জিঙ্ক বলছে যে নাও। সেই কারণে কপার জিঙ্কের থেকে ইলেকট্রনকে টানছে, জাস্ট পুল করে নিচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে। এখন ব্যাপার হচ্ছে কি, এর যখনই ইলেকট্রনকে এর দিকে টানতে চাইবে তখন ঘটনাটা কি ঘটছে, যে এই যে জিঙ্কের অ্যাটমগুলো রয়েছে, এটা জিঙ্ক ইলেকট্রোডে জিঙ্কের অ্যাটম রয়েছে, তারা কি করছে, দুখানা করে ইলেকট্রন এই ইলেকট্রোডে ছেড়ে দিচ্ছে। এই ইলেকট্রোডে কি হচ্ছে, এখানে দুখানা ইলেকট্রন ছেড়ে দিল, 2e ছেড়ে দিল। আর কি করলো, এখান থেকে জিঙ্ক অ্যাটমটা Zn2+ আয়ন রূপে কোথায় চলে এলো, সলিউশনে চলে এলো, একটা ছাড়লো। আবার কি করলো, সেকেন্ড অ্যাটমটা আবার দুখানা ইলেকট্রন ছাড়লো, সেখানে আবার কি হলো, Zn2+ আয়ন রূপে দ্রবণে চলে এলো। আবার থার্ড অ্যাটম দুখানা ইলেকট্রন ছাড়লো, এবার আবার কি হলো, Zn2+ আয়ন রূপে কোথায় চলে এলো, সলিউশনে। দেখো এবার কিন্তু সলিউশনে Zn2+ আয়নের গাঢ়ত্বটা আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে। আগে তো জিঙ্ক সালফেটের জন্য Zn2+ ছিলই, এখন কি হচ্ছে, জিঙ্ক অ্যাটমগুলো ওই তড়িৎদ্বারে দুখানা ইলেকট্রন ছেড়ে দিয়ে আবার Zn2+ আয়ন রূপে একটা, দুটো, তিনটে Zn2+ আয়ন রূপে, আমি তিনটে হিসেবে দেখালাম, বাট অনেকগুলোই হয়, কোটি কোটি করতে হয়, ঠিক আছে। তো এরকম ভাবে Zn2+ আয়ন রূপে সলিউশনে চলে আসছে। এটা দ্রবণ রয়েছে, বাইরে দ্রবণ, এটা ইলেকট্রন। তাহলে এখন দেখো জিঙ্কের অ্যাটম কিন্তু নেই এখানে, এখানে কি রয়েছে, ইলেকট্রন রয়েছে শুধুমাত্র। তাহলে জিঙ্ক তো ইলেকট্রন টানে না, উইক ইলেকট্রন টানার দিক থেকে, তখন জিঙ্ক কি বলছে, ইলেকট্রনগুলোকে ঠেলে দিচ্ছে এদিকে, ইলেকট্রনগুলোকে এর দিকে তখন ঠেলে দিচ্ছে, এদিকে ইলেকট্রন ঠেলছে জিঙ্ক। সেই ইলেকট্রন কোথায় আসছে, কপারের তড়িৎদ্বারে আসছে, কপারের তড়িৎদ্বারে এখানে ধরো আসছে, এখানে ইলেকট্রন এভাবে আসছে, এখানে ইলেকট্রন এভাবে আসছে, এখানে ইলেকট্রন এভাবে আসছে। এবং সেই দুখানা করে ইলেকট্রন আছে প্রতিটা জিঙ্কের অ্যাটম থেকে, তখন সেই দুখানা ইলেকট্রন কপার 2+ কি করছে, গ্রহণ করে নিচ্ছে। এই যে কপার 2+ হ্যাজ আ স্ট্রং পুল ফর ইলেকট্রনস, ইলেকট্রনকে নিচের দিকে টানার প্রবণতা খুব শক্তিশালী, সেই কারণে কপার 2+ ইলেকট্রনকে কি করছে, নিচের দিকে টানছে, দিয়ে কপার আয়ন রূপে কোথায় জমা হচ্ছে, এখানে। তাহলে এই কপার 2+টা কপার আয়ন রূপে এখানে জমা হলো, তাহলে এখানে কপার 2+ থাকবে না, কমে যাবে। এই কপার 2+টা আবার ইলেকট্রন গ্রহণ করে কপার আয়ন, কপার অ্যাটম রূপে এখানে জমা হচ্ছে। আবার কি হচ্ছে, এই কপার 2+টা দুখানা ইলেকট্রন গ্রহণ করে আবার কপার অ্যাটম রূপে কপারের তড়িৎদ্বারে জমা হচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা কি দেখলাম, এখান থেকে জিঙ্ক বেরিয়ে যাচ্ছে Zn2+ আয়ন রূপে, এখানে কপার জমা হচ্ছে, তার মানে জিঙ্কের তড়িৎদ্বারটা আস্তে আস্তে সরু হচ্ছে, কপারের তড়িৎদ্বারটা আস্তে আস্তে কি হচ্ছে, মোটা হচ্ছে। জিঙ্কের তড়িৎদ্বারটা আস্তে আস্তে সরু হচ্ছে আর কপারের তড়িৎদ্বারটা আস্তে আস্তে মোটা হচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে। তার মানে আমরা লেফট সাইডে দেখছি কি, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, রাইট সাইডে আমরা দেখছি কি, কপার ইলেকট্রন Cu2+ ইলেকট্রনকে কি করছে, গ্রহণ করছে। তার মানে লেফট সাইডের ঘটনা কি ঘটছে, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি, অক্সিডেশন, আর ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে রিডাকশন। তাহলে লেফট সাইডে অক্সিডেশন টেকস প্লেস, অক্সিডেশন ঘটছে লেফট সাইডে। রাইট সাইডে কি হচ্ছে, রিডাকশন টেকস প্লেস, যেহেতু কপার 2+ ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, টেকস প্লেস। লেফট সাইডে অক্সিডেশন ঘটছে, রাইট সাইডে রিডাকশন ঘটছে, ঠিক আছে। এবং অক্সিডেশনের জন্য কি হচ্ছে, এখানে রিঅ্যাকশনটা লিখে দিই, জিঙ্ক সলিড দুখানা ইলেকট্রন ছেড়ে দিয়ে Zn2+ আয়ন রূপে পরিণত হচ্ছে, দুখানা ইলেকট্রন কি করলো, ছেড়ে দিল, আর ওই ছেড়ে দেওয়া দুখানা ইলেকট্রনকে গ্রহণ করছে, কপার গ্রহণ করছে, সরি, ছেড়ে দেওয়া দুখানা ইলেকট্রন কপার গ্রহণ করছে। তার মানে Cu2+ আয়ন অ্যাকুয়াস 2 ইলেকট্রন to
টু কিপ Cu সলিড। ঠিক আছে, বোঝা গেছে তাহলে? তাহলে লেফট সাইডে কি হচ্ছে, ইলেকট্রন ছাড়ছে জিঙ্ক, আর রাইট সাইডে ইলেকট্রন কি হচ্ছে, গ্রহণ করছে। তাহলে লেফট সাইডে অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন রিঅ্যাকশন এটা, রাইট সাইডে রিডাকশন হচ্ছে, রিডাকশন রিঅ্যাকশন এটা। লেফট সাইডে অক্সিডেশন হলে এটাকে কি বলবো আমরা, অ্যানোড বলবো লেফট সাইডে। রাইট সাইডে কি ঘটছে, রিডাকশন ঘটছে, তাহলে এটাকে আমরা বলবো কি, ক্যাথোড। এটাকে আমরা কি বলবো, ক্যাথোড। লেফট সাইডে আমরা হচ্ছে কি অ্যানোড, আর রাইট সাইডে আমরা কি বলবো, ক্যাথোড। বোঝা গেছে তাহলে? ব্যাপারটা বোঝা গেছে? লেফট সাইডে যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, অক্সিডেশন ঘটছে, অক্সিডেশন কোথায় ঘটে, অ্যানোডে ঘটে। রাইট সাইডে রিডাকশন হচ্ছে, রিডাকশন কোথায় ঘটে, ক্যাথোডে ঘটে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে যদি টোটাল সেল রিঅ্যাকশনটা আমরা লিখি, লেফট সাইডে টু লেফট সাইড রিঅ্যাকশন হবে, যুক্ত হবে, রাইট সাইডে টু রাইট সাইড রিঅ্যাকশন যুক্ত হবে। তাহলে দেখো দুটো রিঅ্যাকশন পেয়েছি, একটা হচ্ছে কি অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, হাফ রিঅ্যাকশন, সেটা কি পেলাম আমরা, জিঙ্ক সলিড থেকে Zn2 প্লাস 2 ইলেকট্রন অ্যাক্রস এখানে লিখো। আর রিডাকশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন, সেখানে আমরা কি পাচ্ছি, Cu2 প্লাস অ্যাক্রস প্লাস 2 ইলেকট্রন, সেখান থেকে কি হচ্ছে, Cu সলিড। তাহলে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিই, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন। যদি যুক্ত করে দিই, তাহলে এটা একটা হাফ রিঅ্যাকশন, এটা একটা হাফ রিঅ্যাকশন, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন। যদি যুক্ত করে দিই তাহলে একটা কমপ্লিট রিঅ্যাকশন পাবো, সেটা হচ্ছে কি Zn সলিড লেফট সাইড টু লেফট সাইড প্লাস কপার 2 প্লাস অ্যাকুয়াস। ইলেকট্রন লিখছি না কারণ দুটো ইলেকট্রন লেফট সাইডে রয়েছে, দুটো ইলেকট্রন রাইট সাইডে আছে, তাই এরা বাদ চলে যাবে। আর উৎপন্ন হচ্ছে কি Zn2 প্লাস অ্যাকুয়াস আর Cu সলিড। তাহলে এটা হচ্ছে কি একটা নেট আয়নিক ইকুয়েশন in a galvanic cell, in a galvanic cell। বোঝা গেছে তাহলে, নেট আয়নিক ইকুয়েশন ইন আ গ্যালভানিক সেল। তাহলে আরেকবার বলি কি হচ্ছে, দেখো প্রথম থেকে একবার দেখে নাও, ঠিক আছে? আগে স্ক্রিনশটটা নিয়ে নাও, তারপর আবার বলছি। আগে স্ক্রিনশটটা নাও, তারপর আবার বলছি, ঠিক আছে? তাহলে লেফট সাইডে কি হচ্ছে, জিঙ্কের ইলেকট্রন গুলো, যেহেতু জিঙ্ক হ্যাভ উইকার পুল ফর ইলেকট্রন, তাই জিঙ্ক ইলেকট্রনকে নিজের দিকে কম টানে। তাই কি করছে, জিঙ্ক ওই ইলেকট্রনে, জিঙ্ক অ্যাটম দুখানা ইলেকট্রন ছাড়ছে, Zn2 প্লাস আয়ন রূপে কোথায় চলে আসছে, সলিউশনে আসছে। আর কপার কি করছে, ওই ছেড়ে দেওয়া ইলেকট্রন গুলো কোথায় চলে আসছে, সরাসরি কপারে। এখানে কপার 2 প্লাস আয়ন ছিল, সেই কপার 2 প্লাস আয়ন প্রতি দুখানা ইলেকট্রন গ্রহণ করে কপার অ্যাটম রূপে নতুন করে কোথায় জমা হচ্ছে, কপারের পাতে জমা হচ্ছে। যেহেতু কপারের কি Cu2 প্লাস হ্যাজ আ স্ট্রং পুল ফর ইলেকট্রন, ইলেকট্রনকে নিজের দিকে টানার প্রবণতা Cu2 প্লাসের বেশি। তাই কি করছে, জিঙ্কের থেকে ইলেকট্রনকে নিজের দিকে এরকম টেনে নিচ্ছে, আর টেনে নেওয়ার ফলে জিঙ্কের পাত থেকে জিঙ্কের অ্যাটম বেরিয়ে যাচ্ছে Zn2 প্লাস আয়ন রূপে, আর বেরিয়ে যাওয়ার ফলে জিঙ্কের পাতটা সরু হয়ে যাচ্ছে, কপার পাত মোটা হচ্ছে। যেহেতু এখান থেকে ইলেকট্রন বর্জিত হচ্ছে, তাই এখানে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। এখানে ইলেকট্রন গৃহীত হচ্ছে, তাই রিডাকশন হচ্ছে। জিঙ্ক ওখানে ইলেকট্রন ছেড়ে দিলে, এটা হচ্ছে রিঅ্যাকশন, এটা রিঅ্যাকশন। যেহেতু অক্সিডেশন যেখানে হয় সেখানে আমরা বলি কি অ্যানোড, আর রিডাকশন যেখানে হয় সেটাকে আমরা বলি ক্যাথোড। তাহলে টোটাল হাফ রিঅ্যাকশন, এটা অ্যানোডে হাফ হচ্ছে, ক্যাথোডে হাফ হচ্ছে। তাহলে এই হাফ রিঅ্যাকশন দুটো মিলে একটা কমপ্লিট কি হয়েছে, আয়নিক ইকুয়েশন পাওয়া গেছে। এটা আয়নিক রূপ কার, একটা গ্যালভানিক সেলের। এখন সমস্যা হচ্ছে এটাই, দেখো আস্তে আস্তে প্রতিটা জিঙ্ক অ্যাটম সলিউশনে Zn2 প্লাস আয়ন রূপে আসছে। তাহলে লেফট সাইডে পজিটিভ চার্জ দেখো আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। রাইট সাইডে কিন্তু কোনো চার্জই থাকছে না, থাকছে কি দুখানা করে ইলেকট্রন যেই চলে আসছে 2 প্লাস Cu2 প্লাস গ্রহণ করে নিচ্ছে, দুখানা করে ইলেকট্রন যেই থাকছে 2 করে Cu2 প্লাস গ্রহণ করে নিচ্ছে। এখানে সলিউশনে থাকে Cu2 প্লাস আয়নটা, দিয়ে Cu অ্যাটম রূপে এখানে জমা হচ্ছে। আর এখানে তো পজিটিভ চার্জ আস্তে আস্তে বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে।
তাহলে ঘটনা কি ঘটলো? ঘটনা হচ্ছে এটাই যে এখান থেকে যে ইলেকট্রন এখানে যাচ্ছে বাট এখানে Cu2 প্লাস আয়ন নেই, কারণ যেই আসছে টুক করে গ্রহণ করে এখানে ঢুকে যাচ্ছে অ্যাটম রূপে। তাহলে এখানে হচ্ছে Cu2 প্লাস আয়ন নেই, তাহলে ইলেকট্রন যাবে কোথায়? তাহলে ইলেকট্রন যাবে কোথায়? মূল প্রশ্ন হচ্ছে এটা। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে জিনিসটা আসছে, তাহলে ইলেকট্রনের ফ্লো বন্ধ। ইলেকট্রনের ফ্লো বন্ধ মানে কি? ইলেকট্রিসিটিও বন্ধ, তার মানে গ্যালভানিক সেলটা ড্যামেজ হয়ে গেল। তাহলে কি করতে হবে? তাহলে নতুন যে টার্মটা আমরা এখানে ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে কি? সল্ট ব্রিজ। তাহলে এই সমস্যার সমাধান, এই যে ইলেকট্রন ফ্লো বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্যার সমাধান করতে গিয়ে নতুন যে জিনিসটা আমাদের সিলেবাসে এলো এবার, সেটা হচ্ছে গ্যালভানিক সেলের 3 নম্বর কম্পোনেন্ট, যেটা আমরা বলছি সল্ট ব্রিজ। যেটা আমরা বলছি সল্ট ব্রিজ, ঠিক আছে? আরেকটা জিনিস বলে দিই, জিঙ্কে এখানে যেহেতু ইলেকট্রনের ঘনত্ব বাড়ছে, তাই জিঙ্কের দণ্ডটা হয়ে যায় নেগেটিভ, আর যেহেতু এটা নেগেটিভ, ইলেকট্রন এদিকে ফ্লো হচ্ছে, তাই এটা হয়ে যায় কি? পজিটিভ। তাই ক্যাথোডটা হয় গ্যালভানিক সেলের ক্ষেত্রে পজিটিভ, আর অ্যানোডটা হয় গ্যালভানিক সেলের ক্ষেত্রে নেগেটিভ। আমাদের একটা হয়তো ভুল ধারণা থেকে থাকতে পারে অ্যানোড পজিটিভ হয় ক্যাথোড নেগেটিভ হয়, এটা কিন্তু ভুল ধারণা একটা, ঠিক আছে? অ্যানোড ক্যাথোড ওভাবে ডিটারমাইন করা হয় না। অ্যানোডটা কে অলওয়েজ ডিটারমাইন করা হয় কোন ধরনের রিঅ্যাকশন হচ্ছে অ্যানোড। সবসময় মনে রাখবে অ্যানোডে অক্সিডেশন বা জারণ ঘটে, ক্যাথোডে রিডাকশন ঘটে, ঠিক আছে? তাই ক্যাথোডে এখানে রিডাকশন ঘটছে বলে কিন্তু এখানে নেগেটিভ চার্জের ঘাটতি, তার মানে এটা হচ্ছে পজিটিভ, আর এখানে নেগেটিভ চার্জ বেশি হচ্ছে যেহেতু অক্সিডেশন আসছে, তাই তাই অ্যানোডটা হয়ে যাচ্ছে নেগেটিভ। তাহলে নেক্সট জিনিস আমরা যেটা জানবো সেটা হচ্ছে সল্ট ব্রিজ, ঠিক আছে? সো ততক্ষণ পর্যন্ত গুড বাই, ভালো থেকো আর খুব ভালোভাবে পড়ো। এটা পুরোটাই আবার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। ভালো থেকো।